প্রিয় ছাত্ররা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর স্বাভাবিক উদ্ভিদ অধ্যায়টাকে নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো কি স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝায়। দেখো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকার আনুকূল্যে যেই ধরনের উদ্ভিদ জন্মায় মানুষের হস্তক্ষেপ ছাড়াই, বংশ বিস্তার করে, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে সেই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। ল্যাটিন ওয়ার্ড ফরেস্ট, FORES থেকে ফরেস্ট কথাটা এসছে। ঠিক আছে, যে কোনো স্বাভাবিক উদ্ভিদের বসবাসযোগ্য যে স্থান তাকে আমরা খুব সাধারণভাবে বনভূমি বলতে পারি। এবার বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন গবেষক তারা এই বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে ভারতকে কয়েকটা ভাগে ভাগ করেছে। প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট তত্ত্বের উপর ভিত্তি করে তাদের ভাগটা তারা তৈরি করেছে প্রত্যেকে। কিন্তু সেখান থেকে আমরা যেটা সাধারণভাবে বলতে পারি যে ভারতকে মোটামুটি 5টি স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে বিভক্ত করা যায় এবং যার মধ্যে 16টি উপবিভাগ পড়ে। তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি প্রধান 5টি ভাগ। সবার প্রথমে আমরা যেই ভাগটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গিয়ে চিরহরিৎ বৃক্ষের অঞ্চল বা চিরহরিৎ বনভূমি। চিরহরিৎ বনভূমি গড়ে ওঠার জন্য যে প্রাকৃতিক পরিবেশটা দরকার সেটা হলো গিয়ে তাপমাত্রার প্রয়োজন হচ্ছে গিয়ে 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি হওয়া প্রয়োজন, আর্দ্রতা 80% বেশি হওয়া প্রয়োজন এবং বছরের 8 থেকে 9 মাস একটা উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজমান হওয়া প্রয়োজন আছে। এই ধরনের অনুকূল পরিবেশ পেলেই তবেই কিন্তু একটা চিরহরিৎ বনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা জানবো এই ধরনের চিরহরিৎ যে বৃক্ষের তাদের কিছু বৈশিষ্ট্য। দেখো, চিরহরিৎ অরণ্য কিন্তু খুব ঘন একটা অরণ্য। এখানকার গাছের কাঠগুলি বেশ শক্ত হয়। গাছের উচ্চতা মোটামুটি 35 থেকে 45 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই গাছগুলি অনেকগুলো বা এই বনভূমি কিন্তু অনেকগুলো স্তরে স্তরে তৈরি হয়, নিচ থেকে উপর পর্যন্ত। প্রত্যেকটি স্তরে নির্দিষ্ট পরিমাণ বন্যপ্রাণী বসবাস করে। গাছগুলির উচ্চতা প্রচণ্ড বেশি। গাছগুলির ডালপালাগুলি প্রসারিত হয়ে একে অপরের সঙ্গে মিশে একটি অদ্ভুত চাঁদোয়ার মতন আকৃতি তৈরি করে। এর ফলে কিন্তু সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। মাটি তাকে ভিজে স্যাঁতস্যাঁতে। নিম্নস্থলে বা একেবারে নিচের দিকে কিন্তু কিছু লতানো জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদের জন্ম আমরা দেখতে পারি। এই উদ্ভিদ একই স্থান, একই অঞ্চলে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। অর্থাৎ একই প্রজাতি একই কোনো স্থানে গড়ে ওঠে না। গাছের পাতাগুলি বেশ বড় পত্রফলক যুক্ত হয়ে থাকে। তাহলে ভারতের কোথায় কোথায় পাওয়া যায় উদ্ভিদ সেটা জানতে হবে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পাওয়া যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়, মিজোরাম, আসাম, ত্রিপুরার পার্বত্য অঞ্চলের পাদদেশীয় জায়গায় এই ধরনের উদ্ভিদ গড়ে উঠেছে। এই উদ্ভিদের উদাহরণগুলো আমরা জানবো। এই উদ্ভিদের মধ্যে পড়বে হচ্ছে কি তুন, পুন, আয়রন উড, রোজ উড, শক্ত গাছের যে কাঠগুলি, মেহগিনি, এই ধরনের গাছগুলো কিন্তু এই চিরহরিৎ উদ্ভিদের মধ্যে পড়বে। চিরহরিৎ কেন বলে? কারণ ওই যে বললাম, সারা বছর ধরে প্রচণ্ড পরিমাণে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করছে, আর্দ্রতার পরিমাণ 80% বেশি থাকছে। ফলে এই গাছের পাতাগুলি কখনোই শুকিয়ে একসাথে ঝরে পড়ে না। সারা বছর ধরেই এই গাছের পাতার রং সবুজ থাকে, তাই একে বলা হয় চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য। এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় বিভাগটা, যার নাম হচ্ছে গিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ বা নাতিশীতোষ্ণ অরণ্য। আমরা জানব প্রথমে হচ্ছে কি ভৌগোলিক বৈশিষ্ট্য সম্বন্ধে, প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য সম্বন্ধে। আমরা বলতে পারি এই নাতিশীতোষ্ণ প্রকৃতির যে অরণ্য সেখানেই গড়ে উঠবে যেখানে উষ্ণতা মোটামুটি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন হবে। আর্দ্রতার পরিমাণ 70% কম হওয়াটাই বাঞ্ছনীয়। 65 একটা খুব ভালো গড় একটা আর্দ্রতা আমরা বলতে পারি এই উদ্ভিদের জন্মের ক্ষেত্রে। এইখানে বৃষ্টিপাত মোটামুটি 200 সেন্টিমিটারের কম হওয়া বাঞ্ছনীয়। সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের নাতিশীতোষ্ণ প্রকৃতির উদ্ভিদ গড়ে উঠবে। উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য কী?
একই জায়গায় একই ধরনের প্রজাতির সমাবেশ কিন্তু লক্ষ্য করা যায়। নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদের কাঠ শক্ত, কিন্তু চিরহরিতের মতন অতটাও শক্ত নয়। নাতিশীতোষ্ণ অঞ্চলের যে উদ্ভিদ, সেই উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি শাল, সেগুন, ঠিক আছে। এই অঞ্চলের উদ্ভিদগুলোকে আমরা পর্ণমোচী উদ্ভিদও বলতে পারি। কেন পর্ণমোচী বলছি? কারণ বছরের যে শুষ্ক ঋতুতে এদের গাছের পাতাগুলি শুকিয়ে যায়। বসন্তের শেষে বা গ্রীষ্মকালের শুরুতে এরা পাতাগুলি ঝরিয়ে ফেলে, অর্থাৎ পাতাগুলো মোচন করছে। তাই এর নাম হচ্ছে কি পর্ণমোচী উদ্ভিদ বা পাতা ঝরা অরণ্য। এই গাছের কাঠ দিয়ে কিন্তু নানান ধরনের আসবাবপত্র তৈরি হতে পারে, রেলওয়ে স্লিপার তৈরি হয়। এই ধরনের কাঠ দিয়ে নৌকোর পাটাতনও তৈরি হতে পারে। খুবই উল্লেখযোগ্য, কারণ এই যে বনভূমি, আমি আগেই বললাম যে একই জায়গায় একই প্রজাতির গাছের সমাবেশ লক্ষণীয়, ফলে কাষ্ঠ আহরণের ক্ষেত্রে কিন্তু খুব সহজসাধ্য হতে পারে। কিন্তু বর্তমানে এই অরণ্য কাষ্ঠ আহরণের জন্য অনেকটা পরিমাণে হ্রাস পেয়েছে। অরণ্যের পরিমাণ কোথায় কোথায় পাওয়া যায়? ভারতের পশ্চিমবঙ্গে তুমি এই পর্ণমোচী উদ্ভিদের সমাবেশ দেখতে পাবে। মধ্যপ্রদেশে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু পার্টে রয়েছে, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে রয়েছে, মধ্যপ্রদেশের অনেকটা অঞ্চল জুড়ে এই পর্ণমোচী উদ্ভিদের অরণ্য আমরা দেখতে পারবো। উড়িষ্যায় দেখতে পারবো। এবার আমাদের যে তৃতীয় শ্রেণীর যে স্বাভাবিক উদ্ভিদের জায়গাটা, সেটা হলো গিয়ে মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। মরু অরণ্য বলা যাবে না, কারণ মরু অঞ্চলে খুব একটা বেশি গাছের সমাবেশ দেখতে পাওয়া যায় না। যেখানে যেখানে সামান্যতম জলের সঞ্চয় বা মরুদ্যান যে সমস্ত অঞ্চল রয়েছে, সেখানেই ইতস্তত বিক্ষিপ্তভাবে এই ধরনের গাছগুলি গড়ে ওঠে। এই ধরনের গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেরকম যেহেতু খুব সহজে এরা জল পাচ্ছে না, ফলে এদের মূলগুলোকে মাটির অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত করতে হয়, যাতে কিনা মাটির গভীরতর অংশ থেকে জলটা পেতে পারে। যেহেতু এই অঞ্চলের উষ্ণতা প্রচণ্ড বেশি, যেহেতু এই অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ প্রচণ্ড কম, তাই এই ধরনের অভিযোজনগত বৈশিষ্ট্য গাছের দেখতে পাওয়া যায়। গাছগুলো আরেকটি সুন্দর পথ অবলম্বন করেছে তাদের অভিযোজনের জন্য। কি করেছে না, পাতাগুলোকে কাঁটায় পরিণত করেছে, যাতে বাষ্পমোচনটাকে রোধ করা যায়। কারণ একেতেই তো জলের পরিমাণ কম, তার মধ্যে যদি বাষ্পমোচন করে দিয়ে জলটা শরীর থেকে বের করে দেয়, তাহলে ওদের শরীরের মধ্যে কিন্তু জলের ঘাটতি দেখা দেবে। তাই সেই কারণে পাতাগুলি কাঁটায় পরিণত হয়েছে, এবং এদের গায়ে কিন্তু একটা পুরো মোমের আবরণ থাকে, এবং এরা তাদের এই পাতার ভিতরে, তাদের মূল অংশের ভিতরে, পাতা তো থাকে না, মূল অংশের ভিতরে কিছু পরিমাণে খাদ্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারে। মিউসিলেজ নামে এক প্রকার পদার্থ থাকে। এই ধরনের গাছগুলির উদাহরণ হচ্ছে গিয়ে ফণিমনসা, বাবলা, খেজুর। এই ধরনের গাছের প্রধান উদাহরণ। মূলত বাবলা গাছের কাঠ কিছু ক্ষেত্রে আসবাবপত্র তৈরির কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, বেশিরভাগ গাছই হচ্ছে কি এখানকার ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ। এদেরকে জেরোফাইট উদ্ভিদ বলা হয়ে থাকে বা জাঙ্গল উদ্ভিদ বলা হয়ে থাকে। চতুর্থ যে ভাগটা, সেটা হচ্ছে কি আমাদের ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ উদ্ভিদ মূলত যেখানে যেখানে মোহনার অঞ্চল, যেখানে যেখানে দ্বীপ অঞ্চলগুলি গড়ে উঠেছে, যেখানে জোয়ার ভাটার জল বা জোয়ার ভাটার জন্য সমুদ্রের জল প্রতিনিয়ত খেলা করে, পলিমাটি, খুব সূক্ষ্ম পলিমাটি গঠনযুক্ত অঞ্চলে এই ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। এই যে মৃত্তিকা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়, এই অঞ্চলের গাছগুলি কিন্তু কিছু অদ্ভুত অভিযোজনগত বৈশিষ্ট্য আছে। দেখো, যেহেতু এই অঞ্চলের মাটিটা লবণে পরিপূর্ণ, যেহেতু সমুদ্রের জল এখানে আসে, ফলে মূলগুলোর মধ্যে কিন্তু ভিতর থেকে কখনোই মাটির ভিতর থেকে অক্সিজেনটাকে গ্রহণ করা সম্ভব হয় না। সেই কারণে মূলের ঊর্ধ্বমুখী একটা চলন হয়। পরবর্তীকালে তোমরা জীবনবিজ্ঞানে পড়বে, যাকে বলা হয় নেগেটিভ জিওট্রপিক চলন। অভিকর্ষের ঠিক উল্টো দিকে মূলগুলি বেড়ে ওঠে, এবং মূলগুলির মাথার মধ্যে কিছু শ্বাসছিদ্র বা নিউমেটোফোর থাকে, যার সাহায্যে এরা উন্মুক্ত হয়ে বাতাস থেকে অক্সিজেনটাকে গ্রহণ করতে পারে তাদের শ্বসন কার্য চালানোর জন্য। গাছ কিন্তু অক্সিজেনও গ্রহণ করে, শুধু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না।
কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাদের খাদ্য তৈরি করার জন্য, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে কন্টিনিউ করার জন্য। কিন্তু শ্বসন বা রেসপিরেশনের জন্য কিন্তু গাছ অক্সিজেন গ্রহণ করে। সেই অক্সিজেনটা গ্রহণ করার জন্য এদের মূলের চলনটা হয় ঊর্ধ্বমুখী এবং মাথায় থাকে শ্বাসছিদ্র বা নিউমাটোফোর। দেখো খুব নরম একটা অঞ্চল, নরম মাটি, ফলে গাছগুলো যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকে সেই কারণে এটা অদ্ভুত বুদ্ধিমত্তার কাজ করেছে এই গাছগুলো। তারা কাঠের তক্তার মতন অসংখ্য মূল চারিদিকে ছড়িয়ে দিয়েছে, যাদেরকে আমরা বলি হচ্ছে ঠেস মূল। ঠেস মূল যাদেরকে আমরা বলে থাকি, যারা একটা এক্সট্রা সাপোর্ট দেয় গাছটাকে ওই নরম মাটির মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য। ফলগুলি গাছের উপর থেকে পড়ে গেলে তো জলে খুব অনায়াসে চলে যেতে পারবে সমুদ্র থেকে, কারণ সেখানে প্রতিনিয়ত জল খেলা করছে, নরম মাটি। তাই এখানেও একটা অদ্ভুত অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম কথা হচ্ছে কি, গাছটা যখন ফলটা যখন গাছে থাকছে তখন ওই সেই গাছে থাকা অবস্থায় ফলটা কিন্তু অঙ্কুরিত হয়ে যাচ্ছে, যাকে আমরা বলি হচ্ছে কি জরায়ুজ অঙ্কুরোদ্গম। ফলে মাটিতে যখন পড়ছে তখন কিন্তু মাটির মধ্যে সহজেই এই অঙ্কুরোদ্গমের জন্য তারা আটকে যাচ্ছে, ফলে ওয়াশ আউট হয়ে চলে যেতে পারছে না। এই ধরনের টিপিক্যাল অ্যাডাপ্টেশন গাছগুলোর মধ্যে লক্ষ্য করা যায়। সুন্দরী, গড়ান, গেওয়া, গোলপাতা, ওকে, এই ধরনের গাছগুলি, কিছু হোগলা গাছ, এই ধরনের গাছের সমাবেশ এই অঞ্চলে লক্ষ্য করা যায়। সুন্দরবন কিন্তু একটা বৃহত্তম ভারতের ম্যানগ্রোভ অরণ্য, নামটা হয়েছে সুন্দরী গাছের নাম থেকে। কিছু ক্ষেত্রে ওই উপকূলীয় অঞ্চলের যে মাছ ধরার যে নৌকোগুলো তৈরি হয় কিন্তু এই ধরনের অরণ্যের কাঠের মাধ্যমে। 5 নম্বর যে ভাগটা সেটা হলো গিয়ে পার্বত্য অঞ্চলের মিশ্র অরণ্য। তার আগে বলে রাখি যে ওই যে ম্যানগ্রোভ অরণ্যটা কিন্তু প্রত্যেকটা নদীর যেই দ্বীপের অঞ্চল, সেটা আমাদের গঙ্গা নদীর মোহনা অঞ্চল হোক, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, প্রত্যেকটা নদী যেখানে যেখানে বদ্বীপ অঞ্চল সৃষ্টি করেছে সেখানেই কিন্তু আমরা ম্যানগ্রোভ অরণ্যটা পেতে পারি। যাই হোক, তো পার্বত্য অঞ্চলের যে স্বাভাবিক উদ্ভিদ সেটা কিন্তু মিশ্র প্রকৃতির হয়। অর্থাৎ তুমি যদি পর্বতে যাও কোনোদিনও বেড়াতে, তাহলে কিন্তু তুমি যতই নিচ থেকে উপর দিকে উঠবে তত কিন্তু স্তরে স্তরে বিভিন্ন রকম পরিবর্তন তুমি হতে দেখবে। একেবারে নিচের দিকে আমরা পাই চিরহরিত অরণ্যের একটা অঞ্চল, মোটামুটি বলতে পারো 2000 মিটারের মধ্যে এই ধরনের অঞ্চলগুলি রয়েছে। এখানে বৃষ্টিপাতের জন্য, বিশেষ করে ওরোগ্রাফিক রেনফলের জন্য কিন্তু এখানকার অরণ্যের পুরোটাই চিরসবুজ হয়ে থাকে এবং পাতা ঝরায় না। পরের যে লেয়ারটা সেটা কিন্তু পাইন জাতীয় উদ্ভিদের একটা লেয়ার বলা যেতে পারে, ঠিক আছে, যেটা মোটামুটি 2 থেকে 3000-এর মধ্যে, 2000 থেকে 3000-এর মধ্যে থাকে। এটা ভ্যারি করে, পূর্ব হিমালয় এক ধরনের হয়, পশ্চিম হিমালয়ে আবার একটু অন্য ধরনের হয়ে থাকে, কিন্তু ওভারঅল হাইটটা একই ধরনের। আচ্ছা, এর উপরে মোটামুটি 3 থেকে 4000 মিটার যে উচ্চতা, সেই উচ্চতার যে প্রোফাইলটা, সেখানে কিন্তু আমরা পাবো সরলবর্গীয় উদ্ভিদের অরণ্য। অর্থাৎ এই গাছের কাণ্ডটা প্রচণ্ড পরিমাণে সোজা সহজ হয়ে উপর থেকে উঠেছে এবং কাণ্ডটা কিন্তু বেশ পরিমাণে নরম হয়, নরম কাঠ এখান থেকে পাওয়া যায়। ফার, ঠিক আছে, বার্চ, এই ধরনের যে গাছগুলি এখানকার প্রধান, মানে এইগুলো মোচাকৃতি দেখতে হয় এবং গাছের কাণ্ডগুলি কিন্তু, গাছের যে কাঠটা কিন্তু প্রচণ্ড নরম প্রকৃতির কাঠ। পাহাড়ি অঞ্চলের কিছু ঘরবাড়ি নির্মাণ কার্যে ব্যবহার করা হয়। পাহাড়ি অঞ্চলে যে ট্রেনগুলি যাতায়াত করে, হ্যাঁ, সেই ট্রেনগুলির যে স্লিপার তৈরির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে গিয়ে চায়ের প্যাকেজিং করার জন্য। চা বাগানের চায়ের পাতাগুলিকে তোলার ফলে সেটা তো রিফাইন করতে পাঠানো হয় এবং সেই রিফাইন করা, তারপরে চা থেকে চা পাতার যে উৎপাদন, তারপরে সেগুলোকে একটা প্রপার প্যাকেজিংয়ের প্রয়োজন হয়, যেটা নরম কাঠের বাক্সে তৈরি করা হয়। দার্জিলিং গেলে দেখতে পারবে, হ্যাঁ। তো সেইটা হচ্ছে কি, এই নরম কাঠটা কিন্তু সরলবর্গীয় গাছ থেকে আসে। আর একেবারে উপরে, আরও যদি উপরে যেতে চাও, মানে 4000 মিটারের উপরেও উচ্চতাযুক্ত অঞ্চলে কিন্তু প্রধানত আলপি অরণ্য দেখতে পাওয়া যায়। এখানে ওই ছোটো ছোটো কিছু উদ্ভিদ, রডোডেন্ড্রন টাইপের কিছু উদ্ভিদ, ঘাস, এই জাতীয় উদ্ভিদ আমরা লক্ষ্য করতে পারি। ভারতে মূলত এখনো পর্যন্ত 19.43% এরিয়া অরণ্য কিন্তু কভার করে রয়েছে, যেটা হওয়া উচিত অ্যাকচুয়ালি 33%-এর মতো। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের এই বনজ সম্পদ, মানে অরণ্য তো একটা শুধুমাত্র গাছপালার সমাহার নয়, এটা একটা সম্পদও বটে।
এই সম্পদটাকে আমাদের বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, এবং এটাকে আমাদের বন্য আইন নীতি অনুযায়ী 33% মধ্যে নিয়ে যেতে হবে। তো আমরা কী কী করতে পারি? আমরা এই যে গাছ কাটার পরিমাণটাকে কমাতে পারি, অনিয়ন্ত্রিত পশুচারণকে কমাতে পারি, কারণ পশুদের খুরের আঘাতে অনেক গাছ মারা যায়। অপরিণত গাছ কাটাকে বারণ করতে হবে। দেখো, গাছ কেটে আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করি, সেটা আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোন গাছটা কাটবো আর কোনটা কাটবো না। গাছ কাটলে যেন আমরা একটা করে গাছ লাগাতেও পারি, সেইভাবেও আমাদের তৈরি হতে হবে। আমাদের দেখতে হবে ঝুম প্রথা, অর্থাৎ বন পুড়িয়ে যেই ধরনের কৃষিকাজ করা হয়, সেই কৃষিকাজ প্রথাটাকে একদম বন্ধ করতে হবে। কিছু পরিমাণে যৌথ বন সংরক্ষণ নীতি অবলম্বন করতে হবে, অর্থাৎ সেই এলাকার আদিবাসীরা, তাছাড়াও তার সাথে সহায়তা করবে হচ্ছে গিয়ে সেই অঞ্চলের সরকার, ঠিক আছে? একসাথে মিলে বনটাকে রক্ষা করতে হবে, চোরা শিকারির হাত থেকে বনকে বাঁচাতে হবে। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে কিন্তু আমরা বনজ সম্পদকে রক্ষা করতে পারি, কারণ বনের সাথে, যে কোনো অরণ্যের সাথে মানুষের সখ্যতা কিন্তু খুব বেশি। ভারতের অনেক আদিবাসীদের জীবন কিন্তু শুধুমাত্র অরণ্যের উপর নির্ভর করেই চলছে। তারা অরণ্য নির্ভর জীবন যাপন করে। তাদেরকে বাঁচাতে গেলে আমাদের অরণ্যকে বাঁচাতেই হবে। শুধু সেই সমস্ত আদিবাসীরাও নয়, আমাদের নিজেদের জন্য, বন্য প্রাণীদের বাঁচানোর জন্য প্রত্যেকেরই পৃথিবীতে বাঁচার অধিকার আছে। তাদেরকেও বাঁচাতে গেলেও কিন্তু আমাদের অরণ্যকে একত্রিত হয়ে রক্ষা করতে হবে, কারণ আমাদের এটাও মাথায় রাখতে হবে গাছেরও কিন্তু প্রাণ আছে এবং গাছেরও বেঁচে থাকার অধিকার আছে আমাদের মতোই। 80-র দশকে এরকম অনেক আন্দোলন হয়েছে গাছকে রক্ষা করার জন্য। যেরকম গাড়োয়াল হিমালয় অঞ্চলের মানুষজন, পার্বত্য অঞ্চলের মানুষজন, তারা চিপকো আন্দোলন করেছিল ঠিকাদারের হাত থেকে অরণ্যকে রক্ষা করার জন্য। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা এই আন্দোলনের নীতি হিসেবে গ্রহণ করেছিল, তারা গাছগুলোকে জড়িয়ে ধরেছিল, অর্থাৎ গাছগুলোর সাথে নিজেদেরকে একাত্ম করেছিল। হিন্দি ভাষায় তাকে বলা হয় চিপকো, অর্থাৎ গাছের সাথে জুড়ে থাকা, যাতে গাছ কেউ কাটতে না পারে। তাহলে এই ধরনের আন্দোলন আমরা দেখে এসেছি। 20 শতাব্দীর 80-র দশকে নর্মদা বাঁচাও আন্দোলনেও আমরা দেখেছি মানুষজন ঝাঁপিয়ে পড়েছে অরণ্যকে বাঁচানোর জন্য। তাহলে ছাত্র অবস্থা থেকেই আমাদের যেটা জানতে হবে, বুঝতে হবে যে এই গাছকে যেন তেন প্রকারেও আমাদের রক্ষা করা খুব দরকার। আমি আশা করি তোমরা নিশ্চয়ই কর্তব্য পালন করবে, গাছ লাগাবে এবং আমাদের পরিবেশকে অনেক অনেক বেশি রক্ষা করবে। তোমরা এই চ্যাপ্টারটা, আমি আবারও বলছি, পড়ার জন্য খুব সহজ হচ্ছে কি মানচিত্র দেখে দেখে পড়া, যেটা কিন্তু এখন থেকেই অভ্যাস করতে হবে সবাইকে। আমি যদি তোমাদের এখানে ছোট্ট একটা মানচিত্রে দেখাই অরণ্যের ক্ষেত্রে, তাহলে দেখো আমি যেগুলো যেগুলো বললাম, এই যে ভারতের মধ্যে এই যে পার্টটা, এই যে সবুজ রঙের যে পার্টটা, সেটা হচ্ছে গিয়ে একেবারেই ডিপ সবুজ অঞ্চলের যে পার্টগুলো, অর্থাৎ কোস্টাল এরিয়াগুলোর কথা আমি বলছি। ধরো এই পার্টগুলো, হ্যাঁ, এই যে এগুলো সবই হচ্ছে কি ম্যানগ্রোভ, যেটা আমি বললাম যে ম্যানগ্রোভ অরণ্যগুলো থাকবে, কারণ ম্যানগ্রোভ অরণ্য একেবারে কোস্টাল এরিয়ায় গড়ে উঠবে। আবার দেখো এই যে ধরনের যে গাছগুলি, এগুলো শুষ্ক অঞ্চলের গাছ, কিছু কিছু এই পোর্শনে রয়েছে। মরুভূমি অঞ্চলের গাছ আমরা এখানে পাবো। হ্যাঁ, এইখানটা করে আমরা পাবো হচ্ছে কি আর্দ্র পর্ণমোচী যে গাছগুলির অরণ্য দেখতে পাবো। চিরহরিত অরণ্য আমরা পারবো হচ্ছে গিয়ে মূলত এই পশ্চিমঘাট পর্বতের এই সাইডগুলোতে চিরহরিত অরণ্য, যাদের গাছের পাতা কিন্তু কখনো পরিমাণে শুকাবে না। তাহলে যদি আমি ম্যাপ দেখেও পড়ি, মানে অবশ্যই পড়বো ম্যাপ দেখে, যাতে আমাদের বুঝতে এটা সুবিধা হয়, আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়। এবং এই যে প্র্যাকটিসটা, সেটা এখন থেকেই শুরু করতে হবে। আজকের মতন এখানেই থাকলো, এখানেই আমি শেষ করছি।